জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি আহমেদাবাদের আকাশে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার 787 ড্রিমলাইনার মাত্র 625 ফুট উচ্চতায় পৌঁছানোর পরে হঠাৎ নিচে নেমে পড়ে এবং বিধ্বস্ত হয়। কিন্তু কেন ঘটলো এই দুর্ঘটনা? 30 সেকেন্ডের মধ্যেই বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গেল, ফুয়েল সাপ্লাই লাইন সব দিক দিয়ে ব্লক হয়ে গেল। এগুলো কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে কারো ঠান্ডা মাথার ষড়যন্ত্র রয়েছে? আর এই সন্দেহ থেকে যখন তদন্ত শুরু হলো, তখন তদন্তকারীদের হাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যেখানে এই ঘটনার পেছনে তুরস্কের অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে। কেন বলছি কথা? কারণ ভারতের বিভিন্ন বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং পরিষেবা দীর্ঘদিন ধরেই একটা তুর্কি কোম্পানি পরিচালনা করছিল, যার নাম সেলেভি। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। কিন্তু অপারেশন সিঁদুরের পর যখন তুরস্ক পাকিস্তানের সমর্থনে দাঁড়ায়, তখন ভারত সরকার এই তুর্কি কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্সকে বাতিল করে এবং 15ই মে থেকে তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেয়। এর বিরুদ্ধে 20 মে ওই তুর্কি কোম্পানি সেলেভি গুজরাটের হাইকোর্টে গিয়ে ছাড়পত্র চায়। 5ই জুন হাইকোর্ট সরকারের অবস্থানকে সমর্থন করে রায় দেয়, অর্থাৎ এই কোম্পানিকে কোনো রকমের ছাড় দেয় না। ঠিক পরের দিন অর্থাৎ 6ই জুন দেশের 4টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা দপ্তর ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি তুর্কি এয়ারলাইন্সের বিমানে হঠাৎ পরিদর্শন চালায়। আর এই পরিদর্শনে দেখা যায় যে কিছু কার্গো বিমানের কার্গো সেকশনে বিস্ফোরক রয়েছে। এর ফলে ব্যুরো একটা নোটিশ জারি করে জানায় যে তুর্কি এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর দুদিন পর মানে 8ই জুন জামাতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি উইথ প্যালেস্টাইন, এই দুই সংগঠন গোটা ভারতে টাটা গ্রুপের বিরুদ্ধে বয়কট আন্দোলন চালায়। অভিযোগ তোলা হয় যে টাটা গ্রুপ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গাজায় ফিলিস্তিনিদেরকে হত্যায় সাহায্য করছে এবং ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। তার ঠিক দুদিন পরে মানে 10ই জুন শিখ ফর জাস্টিস নামক একটা জঙ্গি সংগঠন, যার নেতা গুরুপত সিং পান্নু, যাকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে, সে একটা ভিডিও বার্তায় জানায় যে ভারতের প্রধানমন্ত্রী যখন 15 এবং 17ই জুন কানাডায় সফরে যাবেন, তখন G7 এর সম্মেলনের সময় তাকে আক্রমণ করে হত্যা করা হবে এবং বারবার আরেকটা হুমকি দেয় যে ভারতীয় নাগরিকদের এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা উচিত নয়। सिख पंथा लियो तो बाद एयर इंडिया च सफर नहीं करना, जान नू खतरा हो सकता है। আর ঠিক তার দুদিন পরে 12ই জুন এই বিমান দুর্ঘটনাটা ঘটে গেল। এখন প্রশ্ন হলো, এই এতগুলো ঘটনা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে? তাই আজকের এই ভিডিওটাতে আমরা খুঁটিয়ে বিশ্লেষণ করব যে কারা চাইলো এই বিমানটা আকাশ ছোঁয়ার আগেই ভেঙে পড়ুক, কারা চুপি চুপি ফুয়েল ভালভে হাত দিয়েছিল, আর এর সব কিছুর পেছনে কি আসলে CIA অথবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কোনো গোষ্ঠীর হাত রয়েছে? চোখ কান খোলা রাখুন, কারণ আজকের এই ভিডিওটাতে আমি এমন কিছু তথ্য দেব যাতে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কাটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এই দুর্ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো। আর এটা বোঝার জন্য প্রথমেই বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের প্রযুক্তিগত কিছু জিনিস জানা কিন্তু জরুরি। এই ধরনের বিমানে সাধারণত 3টি অংশে ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক থাকে, একটা বাম ডানায়, একটা ডান ডানায় এবং একটা কেন্দ্রীয় অংশে। এই ট্যাঙ্কগুলিকে নাইট্রোজেন দিয়ে পূর্ণ করে সুরক্ষিত রাখা হয় যাতে কোনো রকমের বিস্ফোরণ ঘটার কোনো সম্ভাবনা না থাকে। এখন এই ট্যাঙ্কগুলো থেকে বিমানের ফুয়েল পাম্পগুলির উচ্চ চাপের মাধ্যমে ফুয়েলকে ইঞ্জিনে পাঠায়, যার ফলে ইঞ্জিন সচল থাকে। যদি এই পাম্প বন্ধ হয়ে যায় তাহলে ইঞ্জিন সাকশন ফিড মোডে চলে যায়, কিন্তু এই সাকশন ফিড মোডে সীমিত পরিমাণের ফুয়েল ইঞ্জিনে পৌঁছয়, যা দীর্ঘ সময় কিন্তু বিমানকে আকাশে রাখতে পারে না। তাছাড়া বিমানে ক্রস ফিড ভালভ থাকে, যা দুই ইঞ্জিনের মধ্যে ফুয়েলের সরবরাহে ভারসাম্য রক্ষা করে। বিমানের পাইলট যেখানে বসে তার ওপরের দিকে কিছু সুইচ থাকে, যে সুইচের মাধ্যমে ফুয়েল সাপ্লাই চালু বা বন্ধ করা হয়। যদি মূল ফুয়েল ভালভ ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া হয়
যায় তাহলে ইঞ্জিন প্রয়োজনীয় জ্বালানি পায় না এবং ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। তখন শুধুমাত্র সাকশন পাইপে যে অল্প পরিমাণে ফুয়েল থাকে সেটাই শেষ অবলম্বন হয়ে দাঁড়ায়। বিমান বিশেষজ্ঞদের মতে যদি বিমানের মূল ফুয়েল ভালভ বন্ধ থাকে তাহলে বিমান মাত্র 40 থেকে 45 সেকেন্ড পর্যন্তই আকাশে থাকতে পারে এবং এর সর্বোচ্চ উচ্চতা হতে পারে 700 ফুট মতো। এরপরে বিমান নিচে নামতে শুরু করে এবং